আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এক্সেস মেডিকেল স্কুল আমরা যারা সেকেন্ড অফ পরীক্ষার্থী আছি আমাদের সবার জন্য আয়োজন করেছে 45 মিনিটস রিভিউ ক্লাসেস অন কমিউনিটি মেডিসিন। এই সেশনটির আজকে তৃতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি আমি মাহিন রহমান সেতু, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে পড়ছি তৃতীয় বর্ষে। এই রিভিউ সেশনটির মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড প্রফ পরীক্ষার প্রিপারেশন অনেক ভালোভাবে নিতে পারবো এবং আমাদেরকে আজকে গাইড করার জন্য আছেন আমাদের সাথে আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় মারিহা তাসনিম ফাতেমা মেধা আপু অধ্যয়নরত আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এবং আপু পড়ছেন চতুর্থ বর্ষে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। আর স্ক্রিনের সামনে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক যারা আমাদের দেখছেন তাদের সবাইকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে ভুলে গেছি এবং আপু পেয়েছেন হচ্ছে কমিউনিটি মেডিসিনে অনার্স। আজকে আপু আমাদের গাইড করবেন বায়োস্ট্যাটিস্টিক্স টপিকটি সম্পর্কে। আপু, বায়োস্ট্যাটিস্টিক্স টপিকটা আমরা যারা সেকেন্ড প্রফ পরীক্ষার্থী আছি আমরা জানি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপু সবার আগে এটার ইম্পর্টেন্স নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, কমিউনিটি মেডিসিন আমরা যখন মেডিকেল স্টুডেন্টরা শুনি তখন সবাই সবসময় বলে যে এখানে হচ্ছে সব মুখস্থ নির্ভর পড়া, কিন্তু এই বায়োস্ট্যাটিস্টিক্স চ্যাপ্টারটা মূলত সেই কথাটাকে ভুল প্রমাণ করে দেয়। এখানে মূলত আমাদের অনেক বড় বড় ডেফিনেশন নেই, কিন্তু আমাদেরকে সবকিছু বুঝে বুঝে পড়তে হবে এবং শুধু যে আন্ডার গ্রাজুয়েট লেভেলেই লাগবে তা কিন্তু না, পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা ধরি কোথাও পিএইচডি করতে হবে কিংবা অ্যাসোসিয়েট প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে পদোন্নতি পেতে হলেও কিন্তু আমাদের রিসার্চ পেপার লাগবে। আর রিসার্চ পেপারের যে প্রাইমারি লেভেলের নলেজ তা মূলত আমরা বায়োস্ট্যাটিস্টিক্স থেকেই পাই এবং আমাদের যদি বায়োস্ট্যাটিস্টিক্স থেকে ক্লিয়ার কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু রিসার্চ পেপার পাবলিশ করা খুবই কঠিন হয়ে যাবে। এখন আমাদের আজকের এই লাইভ সেশনে আমরা ইনশাল্লাহ ডেটা, ভ্যারিয়েবল, তারপর স্যাম্পলিং মেথড সবকিছু নিয়ে একটা সংক্ষিপ্ত কিন্তু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ গ্রাজুয়েটেড এবং আন্ডার গ্রাজুয়েশন লেভেল দুই ক্ষেত্রেই অনেক বেশি উপকৃত হবেন শেষ পর্যন্ত থাকলে। ইনশাআল্লাহ আপু, দর্শক যারা আমাদের সাথে দেখছেন তারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে সেশনটিতে থাকবে এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন যাতে তারাও এই সেশনটি থেকে উপকৃত হতে পারে। তো দেরি না করে আমরা সেশনটি শুরু করে দিচ্ছি। আপু, সবার আগে স্ট্যাটিস্টিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স এই দুটো ডেফিনেশন সম্পর্কে একটু বলেন আপু। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স ডেফিনেশন যদি আসি, প্রথমে বলতে পারি যে ইট ইজ দ্য ফিল্ড অফ স্টাডি অর সায়েন্স which deals with the techniques or methods of collection, presentation, summarization, analysis and reasonable interpretation of data. এখানে দেখো, এখানে কিন্তু 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কালেকশন, প্রেজেন্টেশন, সামারাইজেশন, অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন। এবং এই 5টা পয়েন্ট নিয়ে আমরা একটি নেমোনিক অথবা কিওয়ার্ড বানাতে পারি, সেটা হচ্ছে কোসাই। কোসাই এর মধ্যে সি দিয়ে কালেকশন, ও এর পরে পি আছে, পি দিয়ে প্রেজেন্টেশন, এরপর এস দিয়ে সামারাইজেশন, তারপর এ দিয়ে অ্যানালাইসিস এবং আই দিয়ে ইন্টারপ্রিটেশন, এবং এই পুরো জিনিসটাকে আমরা একসাথে স্ট্যাটিস্টিক্স বলি। এখন যদি বায়োস্ট্যাটিস্টিক্সে আসি, বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে সেই স্ট্যাটিস্টিক্স যেখানে বায়োলজিক্যাল কোনো সিস্টেম, যে সেটা হতে পারে হিউম্যান বিং অথবা এনিম্যাল অথবা যে কোনো অর্গানিজম অথবা পাবলিক হেলথ ইস্যুস অথবা হেলথ রিলেটেড যে কোনো ইস্যুস, এইসব রিলেটেড স্ট্যাটিস্টিক্স গুলোকে আমরা মূলত বায়োস্ট্যাটিস্টিক্স বলতে পারি। সেই ক্ষেত্রে ডেফিনেশনটা এমন হতে পারে, যদি সহজভাবে বলতে চাই, বায়োস্ট্যাটিস্টিক্স ইজ দ্য টার্ম used when tools of statistics are applied to the data that is derived from biological sciences such as medicine. ধন্যবাদ আপু এত সুন্দরভাবে নিউমোনিক্সটা বলে দেওয়ার জন্য। আপু, এবার বায়োস্ট্যাটিস্টিক্স এর ইউজ গুলো জেনে নিই। আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স এর ইউজ মূলত রিটেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ইউজ আছে।
যেমন 9টা 10টার মতো আছে, সবগুলো একেবারে মনে রাখতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি 6-7টা পারলেই হবে। কয়েকটা ইউজ আমি বলে দিই, যেমন হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন ইন দ্য বেস্ট পসিবল ওয়ে, সিম্পলিফিকেশন অফ হিউজ কমপ্লেক্স সেটস অফ ডেটা, তারপর helps in formulation of hypotheses and amplification of ideas, then measurement of association between two or more variables. Then we can also gain analyzing the data and drawing conclusions, and thus we can test also our hypotheses. এইটুকু বললেই হবে ইনশাল্লাহ। আপু, বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা কম্পোনেন্ট আছে যে ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এই জিনিসটা একটু বলে দিন। আচ্ছা, মূলত বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা পার্টি হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স। প্রথমে আমি ডেফিনেশনটা বলে দিই, সেটা হচ্ছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স রেফার্স টু দ্য ডাটা পার্টেনিং টু দ্য ভাইটাল ইভেন্টস such as birth, death, marriage, divorce, etc. এখানে মনে রাখতে হবে কোনগুলো ভাইটাল ইভেন্টস। যে আমি 4টা ইভেন্ট বললাম, যে বার্থ, ডেথ, ম্যারেজ, ডিভোর্স, এগুলাই মূলত ভাইটাল ইভেন্ট। এখন কোয়েশ্চেন আসতে পারে এগুলাকে কেন ভাইটাল ইভেন্ট বলা হয়, কারণ দিস আর দ্য ইভেন্টস উইচ ইউজুয়ালি অকার্স ওয়ান্স ইন লাইফ। এবং এই যে ইভেন্টগুলা, সেগুলোর ক্ষেত্রে মূলত কোনো সার্টিফিকেট, সাধারণত কোনো সার্টিফিকেট বা কোনো ডেটা থাকে, যেটা থেকে আমরা ডেটা কালেকশন করে স্ট্যাটিস্টিক্সে ইউজ করতে পারি, সেই জন্যই এটাকে ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলা হয়। এখন ভাইটাল স্ট্যাটিস্টিক্স থেকে কি কি ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। রিটেনের জন্য ডেফিনেশনটা ইম্পর্টেন্ট আছে। এরপর সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এই ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স দিয়ে দিতে পারে অপশন হিসেবে। তো এখানে প্রায় 10 থেকে 15টার মতো সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স আছে। আমি কয়েকটা বলে যাই, যেমন ন্যাশনাল লেভেলে যদি আমার স্ট্যাটিস্টিক্স দরকার হয়, আমি তাহলে সেন্সাস ইউজ করতে পারবো। এছাড়া রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস, মানে যেমন বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, এগুলা থেকে আমি ডেটা কালেক্ট করতে পারবো। তারপর নোটিফিকেশন অফ ইনফেকশাস ডিজিজ, এই ক্ষেত্রে আমরা ডেথ সার্টিফিকেট গুলো পেতে পারবো। হসপিটাল রেকর্ডস, বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের জন্য। দেন ডিজিজ রেজিস্টার। এছাড়াও আর আছে নন কোয়ালিফাইবল ইনফরমেশন আছে, এনভায়রনমেন্টাল হেলথ ডাটা আছে, হেলথ ম্যান পাওয়ার স্ট্যাটিস্টিক্স আছে, আরো অনেক কিছু আছে। এটা একটু মুখস্থ করে নিতে হবে কষ্ট করে। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে ইউজেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর মূলত 5টা ইউজ বললেই মোটামুটি এটা ভালো হবে। সেটা হচ্ছে টু ডিসক্রাইব হেলথ স্ট্যাটাস অফ এ কমিউনিটি, টু ডায়াগনোস হেলথ প্রবলেমস অফ এ কমিউনিটি, টু ডিটারমাইন priorities, planning and evaluation of health programs, to promote health legislation and for research purpose। এই 5টা বললেই হবে। অসংখ্য ধন্যবাদ আপু। তাহলে এবার আমরা বায়োস্ট্যাটিস্টিক্স টপিকের মধ্যে ঢুকে যাই। সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট টপিক, হচ্ছে ডেটা এন্ড ইনফরমেশন। আপু, এই দুটো একটু বুঝিয়ে দেন। আচ্ছা, বায়োস্ট্যাটিস্টিক্স এর প্রথম ইম্পর্টেন্স দিয়ে যেটা বলা যায় সেটা মূলত হচ্ছে ডেটা। এই ক্ষেত্রে ডেটার যে ডেফিনেশনটা আছে, তারপর ইনফরমেশন এবং ডেটার মধ্যে পার্থক্য, তারপর ডেটার ক্লাসিফিকেশন অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, বোথ রিটেন এবং ভাইভার জন্য, এবং এমসিকিউতেও অনেক আসে এটা। তো প্রথমে ডেটার যে ডেফিনেশনটা আছে সেটা বলি। ডেটা আর দ্য রেকর্ড অফ আউটকাম অফ অবজারভেশন অর মেজারমেন্ট অফ এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। এখন ডেটার এক্সাম্পল যদি দিতে বলে, আমরা সোজা সোজা গুলা বলি, যেমন হচ্ছে এজ, সেক্স, হাইট, ওয়েট, এসব বলতে পারি। এখন এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেটার সার্টেন ভ্যালু আছে, কিন্তু ডেটা একা একা কোনো মিনিং বহন করতে পারে না। ডেটা তখনই মিনিংফুল হবে যখন সেটা ইনফরমেশনে কনভার্ট হবে। এখন আমরা ইনফরমেশনে কিভাবে কনভার্ট করব, সেটা আমরা ইনফরমেশনের ডেফিনেশনে দেখি। সেটা হচ্ছে ইনফরমেশন ইজ দ্য রেজাল্ট অফ synthesis or proper analysis and interpretation of basic data in an information system। মানে এই হ্যাফাজার্ড ডেটা গুলাকে আমি যখন একটা জায়গায়
সিনথেসিস করব, প্রপারলি অ্যানালাইসিস করে প্রেজেন্টেশন করব এবং সেই অনুযায়ী আমার রেজাল্ট ইন্টারপ্রিটেশন করব এবং হোল প্রসেসটা একটা ইনফরমেশন সিস্টেমে হতে হবে, তখনই সেটা ইনফরমেশন হবে এবং এই ক্ষেত্রে ডেটার ভ্যালু এবং মিনিং দুইটাই থাকবে। তো যদি বলে যে ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য, তাহলে এইটুকু বললেই হবে। এবার আমরা আসি ডেটার ক্লাসিফিকেশনের মধ্যে। ডেটাকে আমরা মূলত আমরা 3 ভাবে ক্লাসিফাই করতে পারি। এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ কোয়ালিটি অর কোয়ান্টিটি। আরেকভাবে বলতে পারি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নেচার। আরেকভাবে আমরা এটা ডেটাকে ক্লাসিফাই করতে পারি, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স, এবং আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ অন দ্য বেসিস অফ নেচার। এখন আমি যদি এখন আমি এগুলা একটু বলে যাব, এরপর হচ্ছে আমি সবগুলাকে ডিসক্রাইব করব। তো প্রথমে বলে যাই, অন দ্য বেসিস অফ কোয়ালিটি অর কোয়ান্টিটি অনুযায়ী আমি 2 ভাগে ভাগ করতে পারবো, কোয়ালিটেটিভ ডাটা এবং কোয়ান্টিটেটিভ ডাটা, যেটা ডিসক্রাইব আমি একটু পরে করছি। প্রথমে একবার বলে যাই। আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ সোর্স, এখানেও 3 ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা এবং টারশিয়ারি ডেটা। এবং 3 নাম্বার হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার, সেখানে ডিপেন্ডেন্ট ডেটা, ইন্ডিপেন্ডেন্ট ডেটা এবং ইন্টারভেনিং ডেটা, এই 3 রকমের ডেটা আছে। এখন আমি যদি প্রথমে চলে যাই অন দ্য বেসিস অফ কোয়ালিটি অর কোয়ান্টিটি অথবা নেচার অনুযায়ী, প্রথমেই আমরা পাই কোয়ান্টিটেটিভ অর নিউমেরিক্যাল ডেটা। কেন আমরা এটাকে কোয়ান্টিটেটিভ অর নিউমেরিক্যাল বলছি? কারণ হচ্ছে এই ডেটাগুলো এমন ডেটা যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া আমরা প্রকাশ করতে পারবো না। অর্থাৎ আমরা শুধুমাত্র এই ডেটাগুলোকে 1, 2, 3, 4 এভাবেই প্রকাশ করতে পারবো, এই ছাড়া আর কোনো কিছু দ্বারা প্রকাশ করা সম্ভব না। সেই জন্যই আমরা নিউমেরিক্যাল বলছি। এখন এই কোয়ান্টিটেটিভ ডাটা আবার 2 প্রকারের আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা আর একটা হচ্ছে ডিসক্রিট ডাটা। কন্টিনিউয়াস ডাটা হচ্ছে সেই ডাটা যেখানে ডেটা নেওয়া হয় একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম অথবা রেঞ্জ থেকে। মানে হচ্ছে এই কন্টিনিউয়াস ডাটার ক্ষেত্রে আমাদের ফ্র্যাকশন পসিবল। যেমন আমরা বলতে পারি হাইট, ওয়েট, টেম্পারেচার, এগুলোকে কোয়ান্টিটেটিভ কন্টিনিউয়াস ডাটা। কারণ কারোর হাইট ধরি 155.5 সেন্টিমিটার হতে পারে, এক্ষেত্রে ফ্র্যাকশন পসিবল, কিন্তু ওয়েটও সেম। কিন্তু আমি যদি ডিসক্রিট ডাটার ক্ষেত্রে আসি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি কখনোই কোনো ফ্র্যাকশন নিতে পারবো না, অলওয়েজ আমাকে হোল নাম্বার নিতে হবে। মানে 1, 2 এমনই নেওয়া যাবে, 1.5 নেওয়া যাবে না। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, যেমন হচ্ছে নাম্বার অফ পেশেন্টস ইন দ্য হসপিটাল। আমরা তো বলতে পারবো না যে এই হসপিটালে 1.5 জন পেশেন্ট ভর্তি আছে, কারণ পেশেন্টের ফ্র্যাকশন কখনোই পসিবল না। তাহলে আমাকে বলতে হবে এই হসপিটালে 1 জন অথবা 2 জন পেশেন্ট ভর্তি আছে। সেই ক্ষেত্রে এখানে উদাহরণ দেওয়া যেতে পারে কালার, সেক্স, রিলিজিয়ন, ইকোনমিক স্ট্যাটাস। এইখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে কোয়ালিটেটিভ, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ, তারপর কন্টিনিউয়াস, ডিসক্রিট, এইগুলার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এগুলার উদাহরণগুলা কি, এবং এই উদাহরণগুলা কিন্তু ট্রু ফলস হিসেবে আমাদের এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এরপর যাই হচ্ছে কোয়ালিটেটিভ ডাটাতে। কোয়ালিটেটিভ ডাটাকে আরো একভাবে বলা যায় ক্যাটাগরিক্যাল অর নমিনাল ডেটা। এই ক্ষেত্রে হচ্ছে আমি কালার, সেক্স, রিলিজিয়ন, ইকোনমিক স্ট্যাটাস এগুলো বলতে পারবো। মানে হচ্ছে কোনো নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক যদি প্রকাশ করে, যেটা নিউমেরিক্যাল ছাড়া করা যাবে, নিউমেরিক্যাল ছাড়া প্রকাশ করতে হবে, সেগুলাই মূলত কোয়ালিটেটিভ ডেটা। এরপর আসি অন দ্য বেসিস অফ সোর্স। এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, ভাইভাতে সাধারণত বুঝিয়ে বলতে বলে যে প্রাইমারি ডেটা বলতে কি বুঝো, সেকেন্ডারি ডেটা বলতে কি বুঝো, টারশিয়ারি ডেটা বলতে কি বুঝো। তুমি নিশ্চয়ই জানো আমাদেরকে প্রফে একটা রিসার্চ পেপার নিয়ে যেতে হয় এবং সেখানে সবসময় জিজ্ঞেস করে যে তুমি যে ডেটাটা কালেক্ট করেছো সেটা প্রাইমারি নাকি সেকেন্ডারি নাকি টারশিয়ারি। তো সেই হিসেবে বলতে হবে, যেমন আমরা ফিল্ড লেভেলে যে ডেটাগুলো কালেক্ট করি সাধারণত সেগুলোকে আমরা প্রাইমারি ডেটা বলি, যেটা সরাসরি রিসার্চ ফিল্ডের সাথে যুক্ত। যেমন আমি যদি সেন্সাস 2011 বলি, সেখানে ক্ষেত্রে যারা এই সেন্সাসটি পরিচালনা করেছেন তারা সরাসরি ফিল্ড লেভেলে গিয়ে ডেটা কালেক্ট করেছেন, সেজন্য এটি প্রাইমারি ডেটা। এরপর যদি আমি সেকেন্ডারি ডেটার ক্ষেত্রে যাই, তাহলে সেকেন্ডারি ডেটাটা হচ্ছে এমন ডেটা যেটা আমি
সরাসরি আমি নিজে কালেক্ট করিনি, কিন্তু প্রাইমারি সোর্সের থেকে অথবা প্রাইমারি ডেটা থেকে কালেক্ট করেছি। অর্থাৎ অন্য কেউ একজন যদি এই ডেটা আমার জন্য কালেক্ট করে এবং আমি যদি সেখান থেকে নেই, যেমন আমি যদি কোনো একটা রিসার্চ পারপাসে সেন্সাস 2011 থেকে কোনো ডেটা নেই, তাহলে সেটা আমার জন্য হবে সেকেন্ডারি ডেটা। তারপর আসি টার্সিয়ারি ডেটা, যেটা মূলত সেকেন্ডারি ডেটার সাথে অনেক সময় কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। সেটা হচ্ছে টার্সিয়ারি ডেটা হচ্ছে সেই ডেটা যেটা হচ্ছে টেক্সট বুক থেকে আমরা কালেক্ট করি। এখানে সেকেন্ডারি ডেটার সাথে পার্থক্য হচ্ছে সেকেন্ডারি ডেটা যে ডেটা সোর্স তার সাথে সরাসরি রিসার্চ ফিল্ডের একটা কানেকশন আছে, কিন্তু টার্সিয়ারি ডেটার ক্ষেত্রে রিসার্চ ফিল্ড আমার ডেটার সোর্সের রিসার্চ ফিল্ডের সাথে কোনো কানেকশনই নেই। যে কোনো টেক্সট বুক যে কেউ রিসার্চার হোক অথবা নন রিসার্চার হোক ইউজুয়ালি ইউজ করতে পারে, সেজন্য এটার নাম হচ্ছে টার্সিয়ারি ডেটা। এবার আমরা আরেকটা ক্লাসিফিকেশনে যাই, সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার। এটাও অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা সাধারণত আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলতে বলা হয়, তাহলে আমি একে একে বলে যাই। যেমন হচ্ছে ডিপেন্ডেন্ট ডেটা। Dependent data হচ্ছে these are the data which are influenced by other variables, usually by independent data. আর ইন্ডিপেন্ডেন্ট ডেটা হচ্ছে সেই ডেটা which cannot be influenced by other variables, rather it influence or regulate or cause the dependent data. আর এই দুইটার মাঝামাঝি কানেকশন হিসেবে অবস্থান করে ইন্টারভেনিং ডেটা। মূলত ইন্টারভেনিং ডেটা হচ্ছে সাম ইন্টারভেনিং ফ্যাক্টরস which tends to modify the result or outcome। মানে হচ্ছে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ডেটা ডিপেন্ডেন্ট ডেটাকে ইনফ্লুয়েন্স করবে, কিন্তু ইন্টারভেনিং ডেটা হচ্ছে সেই ডেটা যার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট ডেটা ডিপেন্ডেন্ট ডেটাকে ইনফ্লুয়েন্স করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন প্রেগনেন্সি কজেস এনিমিয়া, এবং প্রেগনেন্সির সাথে অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর আমার থাকে ডিউরেশন, অর্ডার, এজ, ফুড হ্যাবিট অফ দ্য মাদার। এখন এই ক্ষেত্রে যদি আমি প্রেগনেন্সিকে দেখি, প্রেগনেন্সি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডেটা এবং এনিমিয়া হচ্ছে ডিপেন্ডেন্ট ডেটা, কারণ প্রেগনেন্সির কারণেই এনিমিয়া হচ্ছে। কিন্তু সব প্রেগনেন্ট মাদারের তো আর এনিমিয়া হবে না, শুধুমাত্র সেই প্রেগনেন্ট মাদারেরই এনিমিয়া হবে যাদের প্রেগনেন্সি ডিউরেশন লস অনেক বড়। তারপর হচ্ছে ফুড হ্যাবিট, যাদের ফুড হ্যাবিট সেরকম আয়রন কন্টেনিং ফুড কভার করে না। তারপর হচ্ছে এজ, আমরা জানি যে অল্প এজের যারা প্রেগনেন্ট হয় তাদের ক্ষেত্রে এনিমিয়ার ইনসিডেন্স অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে বলা যায় এখানে যেগুলো আছে যে প্রেগনেন্সি ডিউরেশন, তারপর ফুড হ্যাবিট, অর্ডার, এজ, এগুলো হচ্ছে ইন্টারভেনিং ডেটা, আর হচ্ছে প্রেগনেন্সি ইন্ডিপেন্ডেন্ট ডেটা এবং এনিমিয়া হচ্ছে ডিপেন্ডেন্ট ডেটা। আশা করি ডেটা নিয়ে ডেটার ক্লাসিফিকেশন নিয়ে এবং বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবার আসি সোর্সেস অফ ডেটা। সোর্সেস অফ ডেটাতে আসলে অত বেশি জিজ্ঞেস করে না, তাও বলে রাখি যে সোর্সেস অফ ডেটার মধ্যে এক্সপেরিমেন্ট আছে, সার্ভে আছে, রেকর্ড আছে, এগুলাই। ডেটা থেকে এইটুকু পড়লেই হবে ইনশাল্লাহ। আপু অসংখ্য ধন্যবাদ ডেটা টপিকটা এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি সত্যি এত সুন্দর করে বুঝতাম না আপু, আপনি যত সুন্দর করে বুঝিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপু। আপু ডেটার পরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভ্যারিয়েবল। আপু ভ্যারিয়েবলটা যদি একটু বুঝিয়ে। আপু ভ্যারিয়েবল টপিকটা যদি একটু বুঝিয়ে দিতেন। আচ্ছা, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমি প্রথমে ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে যাই। সেটা হচ্ছে ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রথমে ইম্পর্টেন্ট ডেফিনেশন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন আছে, যে ক্লাসিফিকেশনটার সাথে আসলে ডেটার একটু মিল আছে, সেজন্য সুবিধা হবে পড়তে। এই দুইটাই বলি। এরপর হচ্ছে ভ্যারিয়েবল আমি কিভাবে দ্য ওয়েজ অফ এক্সপ্রেসিং এ ভ্যারিয়েবল এগুলাও বলবো। আচ্ছা, প্রথমে ভ্যারিয়েবলের আমি যে ডেফিনেশনটা আছে সেটাতে যাই। Variable is the characteristic of a person, object or phenomenon that can take on different values। মানে সোজা কথায় বলা যায় কোনো পার্সন, অবজেক্ট অথবা ক্যারেক্টারিস্টিক যেটা একই সময়ে ভিন্ন ভিন্ন ডেটা ক্যারি করতে পারে।
এই ক্ষেত্রে যদি আমাকে এক্সাম্পল দিতে বলে ডেটার মতোই সেম এক্সাম্পল হবে, যেমন এজ, হাইট, ওয়েট, সেক্স, পালস, বিপি, কিন্তু এই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে সে কিন্তু একই সময় ডিফারেন্ট ভ্যালু ক্যারি করতে পারে। এটাই হচ্ছে ভ্যারিয়েবলের মূল যে ক্যারেক্টারিস্টিক সেটা। এখন আমরা ক্লাসিফিকেশনে আসি। ক্লাসিফিকেশন মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রিলেশনশিপ বিটুইন ইচ আদার, যেটা মূলত ডেটার সাথে এইমাত্র আমরা আলোচনা করেছি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তারপর হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্টারভেনিং ভ্যারিয়েবল, আর আরেকটা হচ্ছে এখানে বাড়তি, সেটা হচ্ছে কনফাউন্ডিং ভ্যারিয়েবল। তো আমি প্রথম তিনটা আর না বলি, কারণ এই তিনটা একদম ডেটার মতো সেম। এখন আমরা শুধু কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা কি সেটা জানি, এবং আমি এই চারটা ভ্যারিয়েবলকে আরো একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে বলবো। এখন কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা হচ্ছে, এটা কোনো মাধ্যম না, এটা এমন একটা জিনিস সেটা একাই বোথ ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট এবং ইন্টারভেনিং ভ্যারিয়েবল তিনোটাকেই সে একসাথে সে ইনফ্লুয়েন্স করতে পারবে, এবং সে একইভাবে এভাবে যে কোনো রেজাল্টকে সে এই ডিস্টোর্ট করতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে একটা obesity causes myocardial infarction through atherosclerosis। এইখানে যদি আমি দেখি obesity হবে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আবার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং অ্যাথেরোস্ক্লেরোসিস হবে ইন্টারভেনিং ভ্যারিয়েবল, যেটা আমরা এইমাত্র আলোচনা করে এসেছিলাম সেই অনুযায়ী। কারণ আমার ওবেসিটিটা, মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা করছে একমাত্র অ্যাথেরোস্ক্লেরোসিসের মাধ্যমেই। এখন আমি যদি এটার সাথে আরেকটা লাইন যোগ করে দিই, সেটা হচ্ছে হাইপারটেনশন ক্যান কজ বোথ ওবেসিটি অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এইখানে হাইপারটেনশনটা কিন্তু আমার কনফাউন্ডিং ভ্যারিয়েবল হিসেবে ইউজ হচ্ছে, যেইটা একই সাথে দুইটাই ডিপেন্ডেন্ট এবং আমার ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবল আছে দুইটাকেই একসাথে ইনফ্লুয়েন্স করছে। হাইপারটেনশন ক্যান কজ বোথ ওবেসিটি অ্যান্ড এমআই, এবং এই হাইপারটেনশনের কারণেই দেখা যাবে যে আমার যে কোনো রেজাল্ট ডিস্টোর্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমাকে অলওয়েজ এই হাইপারটেনশনটাকে আমার স্টাডির মধ্যে ইনক্লুড রাখতে হবে, নইলে এটা একটা বায়াসড স্টাডি হয়ে যাবে। সেই জন্যই মূলত কনফাউন্ডিং ভ্যারিয়েবলটা এত বেশি ইম্পর্টেন্ট। এবার আমরা যাই ভ্যারিয়েবলের আরো একটা প্রকার, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক। সেটা কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ, যেটা নিয়ে মাত্র আলোচনা করেছি, সেজন্য আর আলোচনা করতে চাচ্ছি না। এইবার আমরা যাই আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলকে আমি যদি এক্সপ্রেস করতে যাই তাহলে আমার মূলত দুইটা ক্যারেক্টারিস্টিক মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নেচার এবং আরেকটা হচ্ছে স্কেল। এখন নেচারের মধ্যে কি কি আছে? আমরা জানি যে নেচার অনুযায়ী ভ্যারিয়েবল দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। একইভাবে কোয়ান্টিটেটিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস। এইভাবে আমি একটা ভ্যারিয়েবলের নেচার বর্ণনা করতে পারবো। এরপর যখন আরো আমার ভ্যারিয়েবলটাকে পূর্ণভাবে যদি বর্ণনা করতে হয়, আরো একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে স্কেল। মেজারমেন্ট অফ স্কেল আমরা জানি চার প্রকারের মধ্যে কোয়ালিটেটিভের মধ্যে আছে নমিনাল এবং অর্ডিনাল, এবং কোয়ান্টিটেটিভের মধ্যে আছে ইন্টারভাল এবং রেশিও। এখন আমরা দেখি যে নমিনাল, অর্ডিনাল এবং ইন্টারভাল এবং রেশিও এই জিনিসগুলো কি জিনিস। যদি আমি নমিনাল দেখি, সোজা বাংলায় যদি আমি বলি, এক্ষেত্রে হচ্ছে আমি ডেটাগুলোকে এটা কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং এই ক্ষেত্রে আমি ডেটাগুলোকে শুধুই ক্যাটাগরাইজ করতে পারবো, কোনো প্রকার র্যাঙ্কিং করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে সেক্সের ক্ষেত্রে দুই ভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, একটা হচ্ছে মেল এবং ফিমেল, কিন্তু আমি কোনোভাবেই র্যাঙ্কিং করতে পারি না যে মেল হচ্ছে ফিমেলের সুপিরিয়র অথবা ফিমেল হচ্ছে মেলের সুপিরিয়র। একইভাবে আমি যদি রিলিজিয়ান কল্পনা করি, তাহলে রিলিজিয়ান আছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট এটসেট্রা। এক্ষেত্রেও কিন্তু আমি কোনো প্রকার র্যাঙ্কিং করতে পারবো না, তাহলে এইগুলো নমিনাল স্কেলের মধ্যে পড়বে। এরপর যদি আমি অর্ডিনাল স্কেলের দিকে দেখি, তাহলে এই ক্ষেত্রে এটাও কোয়ান্টিটেটিভ কিন্তু কোয়ালিটেটিভ, কিন্তু এই ক্ষেত্রে আমি ক্যাটাগরাইজ প্লাস র্যাঙ্কিং দুইটাই করতে পারবো। যেমন এক্সাম্পল দিয়ে দেখি, একটা হচ্ছে ইকোনমিক স্ট্যাটাস, যেমন পুয়ার, মিডল ক্লাস এবং রিচ। আমরা কিন্তু এখানে ক্যাটাগরাইজ প্লাস র্যাঙ্কিং দুইটাই করতে পারছি, ছোট থেকে উপরে, উপর থেকে নিচে।
একইভাবে ইয়ার অফ এডুকেশনও সেম। এই এক্সাম্পল গুলা জানা খুব জরুরি, কারণ এগুলো এমসিকিউতে আসতে পারে এবং অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে থাকে। এরপর আরেকটা হচ্ছে এগুলো কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ গুলোর স্কেল। এবার গেলাম কোয়ান্টিটেটিভ গুলোর স্কেল, সেখানে হচ্ছে ইন্টারভ্যাল আর রেশিও। এই দুইটার মধ্যে আমাদের অনেক বেশি জট পেকে যায়। আমি একদম নর্মাল করে বলতে চাই, সেটা হচ্ছে যেটা ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা এতক্ষণ আমরা যা করলাম ক্যাটাগরাইজ প্লাস র্যাঙ্কিং সবকিছুই সম্ভব, কিন্তু এই ক্ষেত্রে একটা ইন্টারভ্যাল সাইজ থাকবে এবং হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু থাকবে। আর এই ক্ষেত্রে বলা যায় এখানে জিরো মানে কোনো অ্যাবসলিউট জিরো না, মানে জিরোর একটা ভ্যালু থাকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে নেগেটিভ মেজার নেওয়া যায়। মানে এখানে নেগেটিভ যে কোনো ডেটার নেগেটিভ ভ্যালু নেওয়া যায়, পজিটিভ ভ্যালু নেওয়া যায় এবং জিরো নেওয়া যায়। কিন্তু একইভাবে আমি যদি রেশিওর দিকে দেখি, তাহলে রেশিওর ক্ষেত্রে কিন্তু জিরো মানে অ্যাবসলিউট জিরো, এবং এই ক্ষেত্রে কোনো ঋণাত্মক অথবা নেগেটিভ কোনো মান আমি নিতে পারবো না, অলওয়েজ আমাকে পজিটিভ মানই নিতে হবে। একটা উদাহরণ দিই, যেমন ইন্টারভ্যালের ক্ষেত্রে আমি টেম্পারেচার বলতে পারি। যেমন আমি -99 ডিগ্রি টেম্পারেচার যদি বলি, তাহলেও এটার ভ্যালু আছে 0 ডিগ্রি সেলসিয়াস বললেও ভ্যালু আছে, 100 ডিগ্রি বললেও ভ্যালু আছে। কিন্তু আমি যদি রেশিওর ক্ষেত্রে ধরি হাইট অথবা ওয়েট, জিরো হাইট কখনোই হয় না, মাইনাস হাইট কখনোই হয় না, আমাকে অলওয়েজ পজিটিভ হাইট কাউন্ট করতে হবে। এটাই হচ্ছে আর এইভাবে মূলত আমরা যে কোনো ভ্যারিয়েবলকে প্রকাশ করতে পারি। যেমন এইচ কে যদি আমি প্রকাশ করতে চাই, প্রথমে নেচার দিব, নেচার হচ্ছে কোয়ান্টিটেটিভ, তারপর হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস, এরপর স্কেল ধরলে এটা রেশিও। এইভাবেই মূলত যে ভ্যারিয়েবলকে প্রকাশ করা হয়। আশা করি ভ্যারিয়েবল নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপু। তো আপু, আমরা যে ডেটাগুলো কালেক্ট করলাম, এখন হচ্ছে আমরা মেথডস অফ ডেটা কালেকশনটা জেনে নেই, কিভাবে কোন মেথডে আমরা ডেটা কালেক্ট করতে পারি। আচ্ছা, মেথডস অফ ডেটা কালেকশনে মূলত অনেকগুলো পয়েন্ট আছে। এটা আসলে মুখস্থ না করা ছাড়া কোনো উপায় নেই, অবশ্যই মুখস্থ করতে হবে। এটা একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। 12টা পয়েন্ট আছে। আমি মূলত এইভাবে করেছিলাম যে প্রত্যেকটা পয়েন্টের প্রথম লেটারটাকে নিয়ে আমি সেটা মনে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আমি পয়েন্টগুলা শুধু এমনিতে বলে যাই, এখানে আসলে বলার কিছু নেই। সেটা হচ্ছে সার্ভে দ্য এরিয়া অর পপুলেশন, তারপর ইন্টারভিউ এর মাধ্যমেও হতে পারে। আর ইন্টারভিউ দুই ভাবে হতে পারে, ফেস টু ফেস ইন্টারভিউইং এবং টেলিফোন ইন্টারভিউইং। এছাড়াও আছে অবজারভেশনের মাধ্যমেও রিসার্চার করতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পার্টিসিপেন্ট অবজারভেশন এন্ড নন পার্টিসিপেন্ট অবজারভেশন। না, পার্টিসিপেন্ট অবজারভেশনে অবজারভার যে পপুলেশনকে অবজার্ভ করবে, সে সেখানকার একটা পার্ট হিসেবে থাকে এবং সেই সিচুয়েশনে সেই থাকে একই সিচুয়েশনে। কিন্তু নন পার্টিসিপেন্ট অবজারভেশনে সে মূলত সেই সিচুয়েশন থেকে বাইরে থাকে এবং বাইরে থেকে সে অবজারভেশন করতে চায়, মানে সেফ সাইডে থাকে আর কি। তারপর হচ্ছে রিটেন কোয়েশ্চেনিয়ার, তারপর ইলেকট্রিক ডাটা রিপোর্টিং, তারপর ইউজিং অ্যাভেলেবল ইনফরমেশন, তারপর ফোকাসড গ্রুপ ডিসকাশন, এক্সপেরিমেন্ট আছে, ডকুমেন্ট রিভিউ আছে, মেজারমেন্ট আছে, টেস্ট আছে, প্রজেক্টিভ টেকনিক আছে। এগুলো আসলে একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে। ধন্যবাদ আপু। আপু, ডেটা কালেক্ট করার পরে আসে প্রেজেন্টেশনের পালা। তো মেথডস অফ ডেটা প্রেজেন্টেশনটা যদি একটু বলতেন। আচ্ছা, প্রেজেন্টেশনের যে একটা চার্ট আছে, যেটা পার্কেও অনেক ভালো আছে, আমি রিকমেন্ড করবো ডেটা প্রেজেন্টেশনটা একবার পার্ক থেকে একটু দেখে নিতে। ওই যে চার্টটা আছে ওইটা পড়লে মূলত রিটেন, ভাইভা এবং এমসিকিউ তিনটাই খুব ভালোভাবে কভার হয়ে যায়, এবং বায়োস্ট্যাটিস্টিক্স এর এই চার্টটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তো
তো আমি যদি ধরি যে আমি একটা ডেটাকে প্রেজেন্ট করব, তাহলে প্রথমে আমি মূলত দুই ভাবে প্রেজেন্ট করতে পারবো। একটা হচ্ছে টেবুলেশন আর একটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি প্রথমে বলে যাই, এরপর আমি স্লাইড দেখিয়ে দেখিয়ে আমি বর্ণনা করে দিব। তো টেবুলেশনের ক্ষেত্রে প্রথমে আছে সিম্পল টেবিল আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইখানে দেখা যায় যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা সেম ভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায় না। সেই জন্য কোয়ান্টিটেটিভ ডেটার জন্য আমরা গ্রাফ ইউজ করি এবং কোয়ালিটেটিভ ডাটার জন্য আমরা ডায়াগ্রাম ইউজ করি। এবং এই ইনফরমেশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে এমসিকিউ সাধারণত আসে, আমাদেরও এসেছিল। সেটা হচ্ছে গ্রাফের মধ্যে কি কি আছে যা কোয়ান্টিটেটিভ ডেটার জন্য উপযুক্ত। সেইটা হচ্ছে হিস্টোগ্রাম, frequency polygon, frequency curve or graph, line chart or graph, scattered or dot diagram, আর cumulative frequency diagram। এছাড়াও আছে ডায়াগ্রাম। ডায়াগ্রামের মধ্যে যেগুলো কোয়ালিটেটিভের জন্য উপযুক্ত সেগুলো হচ্ছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রামের আবার তিনটা ভাগ আছে, একটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম, মাল্টিপল বার ডায়াগ্রাম এবং কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। এছাড়াও আছে পাই অর সেক্টর ডায়াগ্রাম, দেন পিক্টোগ্রাম অর পিকচার ডায়াগ্রাম এবং ম্যাপ ডায়াগ্রাম। এখন আমি একটু স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমরা যেটা দেখছি সেটা একটা সিম্পল টেবিলের উদাহরণ। এখানে দেখা যাচ্ছে যে শুধু একটা রো আর একটা কলাম আছে, এটা দিয়েই মূলত একটা সিম্পল টেবিল ফরমেশন হয়। এরপর আমরা যাই, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে আমার শুধু রো আর কলামও থাকবে না, আমি এগুলোকে আমার যে ডেটাগুলো আছে সেগুলোকে আমি একটি নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যালে ভাগ করে নিব। এইখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যালটা হচ্ছে 10, সেজন্য আমি 0 to 10 নিয়েছি, তারপর 10 to 20 নিয়েছি, 20 to 30 নিয়েছি, 30 to 40 নিয়েছি, এবং এই নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যালে আমার ডাটাগুলো কেমন ফ্রিকোয়েন্সিতে আছে তা দেখতে পাচ্ছি, এবং সেটা মূলত ট্যালি মার্ক দিয়ে আমরা মার্ক করতে পারি। এভাবেই এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা ফর্ম হয়। এরপর আমরা চলে যাই যেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে। টেবুলেশন আমাদের শেষ। টেবুলেশন নিয়ে একটু কথা আছে, আমি এটা পরে বলবো। এরপর হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। সেখানে গ্রাফ আছে, গ্রাফের মধ্যে প্রথমেই হচ্ছে হিস্টোগ্রাম। আমি এখন যেটা দেখাচ্ছি সেটা একটা হিস্টোগ্রাম। হিস্টোগ্রামের ডেফিনেশন অনেক সময় ভাইভাতে ধরতে পারে, সেটা হচ্ছে ইট ইজ এ স্পেশাল ফর্ম অফ বার ডায়াগ্রাম অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দ্যাট রিপ্রেজেন্টস ক্লাসেস অফ কন্টিনিউয়াস ডাটা। আমরা যদি এই ডায়াগ্রামটাতে দেখি তাহলে দেখব যে হিস্টোগ্রামের মধ্যে এইখানের বারগুলোর মধ্যে কোনোই ক্লাস ইন্টারভেল নেই, এবং এটি একটি কন্টিনিউয়াস ডাটা প্রেজেন্ট করছে, এবং এই ক্ষেত্রে সিরিজ অফ ব্লক দিয়ে আমরা মূলত হিস্টোগ্রামকে রিপ্রেজেন্ট করি। আর এখানে ক্লাস ইন্টারভেল গুলো সেটা থাকবে এক্স হরাইজন্টাল এক্সিস অথবা এক্স এক্সিস বরাবর, এবং যে আমার ফ্রিকোয়েন্সি গুলা থাকবে সেগুলা থাকবে ওয়াই এক্সিস বরাবর। আর আমার যদি এরিয়া অফ ইচ ব্লক আমার জানতে হয় তাহলে এটা হবে ফ্রিকোয়েন্সি প্রপোর্শনেট। মানে হচ্ছে আমার যে ক্লাস ইন্টারভেলের মূলত তেমন কোনো ভ্যালুই নেই, এখানে মূলত মূল ভ্যালু হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা যেইখানে এরিয়া অফ ইচ ব্লক ইজ প্রপোর্শনেট টু দ্য ফ্রিকোয়েন্সি। এরপর আমরা চলে যাই ফ্রিকোয়েন্সি পলিগনের মধ্যে। ফ্রিকোয়েন্সি পলিগন আর কিছুই না, আমরা হিস্টোগ্রামে যখন মিড পয়েন্টকে যখন যুক্ত করে দিলে একটা লাইন শেপড গ্রাফ পাওয়া যাবে, সেটাকেই মূলত ফ্রিকোয়েন্সি পলিগন বলে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ অর গ্রাফ। ফ্রিকোয়েন্সি কার্ভ অর গ্রাফের মধ্যে
আমরা দেখতে পারি যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর আমি কিছু ডেটা দিয়েছি। ডেটা দেওয়ার পর সেটাকে আমি যোগ করেছি এবং লাইন ডায়াগ্রাম ফরমেশন করেছি। এরপর আমি যখন সেটাকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর এক্সটেন্ড করব, এখানে একটা কাটা কাটা দাগ দিয়ে দেখা যাচ্ছে যেটা একটা ডিসকন্টিনিউয়াস লাইন। যখন আমি এইভাবে এই ডিসকন্টিনিউয়াস লাইনটাকে এক্সটেন্ড করব, তখনই সেটাকে আমি ফ্রিকোয়েন্সি কার্ভ অথবা গ্রাফ বলতে পারি। এরপর হচ্ছে এরপরের ছবিটা লাইন চার্ট অর গ্রাফ। লাইন চার্ট অর গ্রাফের মধ্যে মূলত এখানে দেখা যাচ্ছে তিনটা ভ্যারিয়েবল আছে, একটা বিয়ার, তারপর ডলফিন, তারপর ওয়েল। এইগুলো হচ্ছে তিন রকমের ভ্যারিয়েবলের মান আমি এখানে বসিয়েছি ওয়াইল্ড লাইফ পপুলেশনের উপর বেস করে, এবং সেগুলাকে এই এই জিনিসটা মূলত করা হয়, এই লাইন চার্ট আর গ্রাফটা করা হয় টু শো দ্য ট্রেন্ড অফ এন ইভেন্ট ওভার প্যাসেজ অফ টাইম। সেজন্যই আমি এখানে 2017 থেকে 2022 সালের মধ্যে এই এই প্রকারে যদি ওয়াইল্ড লাইফ পপুলেশনটা কমতে থাকে, তাহলে 2022 সালের মধ্যে কততে এসে পৌঁছাবে তা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমার লাইন চার্ট অর গ্রাফ লাগবে। এরপর হচ্ছে স্ক্যাটার্ড অর ডট ডায়াগ্রাম। এটা মূলত টু শো দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবল, এর জন্যই মূলত এটা লাগে। এরপর লাস্টেরটা, গ্রাফের লাস্টেরটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম। এর আরেকটা নাম হচ্ছে ও গিভ ডায়াগ্রাম। এইটার ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে ইট উইল অলওয়েজ ইজ ইনক্রিজ। যেমন আমরা যদি ক্রিকেট খেলার রানের ক্ষেত্রে দেখি, রান কিন্তু অলওয়েজ বাড়তে থাকে। কোনো একটা খেলোয়াড়ের যদি 20তম ইনিংসে যে পরিমাণ রান থাকবে, তার 25তম ইনিংসে সেই পরিমাণ রান কিন্তু থাকবে না। মানে থাকতে পারে যদি সে পরপর টানা 5টা ইনিংসে শূন্য পায়, যাই হোক, কিন্তু কখনোই রানটা কমবে না, সব সময় কিন্তু বাড়বে। এবং আমি এই ক্ষেত্রে আগের ভ্যালুর সাথে নতুন ভ্যালু সবসময় যোগ করতে থাকি, এবং এই গ্রাফটা দেখা যায় সবসময় ঊর্ধ্বমুখী হয়, কখনোই নিম্নমুখী হয় না। সেজন্য এটাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম বলা হয়। আমাদের গ্রাফ শেষ হলো, এরপর আমরা যাব ডায়াগ্রামের মধ্যে। ডায়াগ্রামের মধ্যে প্রথমেই আছে বার ডায়াগ্রাম। বার ডায়াগ্রামে আবার 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল বার ডায়াগ্রাম, আর একটা মাল্টিপল বার ডায়াগ্রাম, আর একটা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। সিম্পল বার ডায়াগ্রামে দেখা যাচ্ছে আমার একটা নির্দিষ্ট ক্লাস ইন্টারভ্যাল আছে, তারপর একটা সিঙ্গেল বার দিয়ে একটা সিঙ্গেল বার ডায়াগ্রাম আমি প্রকাশ করতে পারি। কিন্তু মাল্টিপল বার ডায়াগ্রামে দেখা যায় যে এখানে মাল্টিপল ভ্যারিয়েবল থাকে। যেখানে সিম্পল বার ডায়াগ্রামে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল থাকে, মাল্টিপল বার ডায়াগ্রামে মাল্টিপল ভ্যারিয়েবল থাকে। যেমন এখানে 2 রকমের ভ্যারিয়েবল আছে, ইম্পোর্ট এবং এক্সপোর্ট, যেটা দিয়ে আমি এক্স এক্সিস বরাবর সাল রিপ্রেজেন্ট করেছি এবং ওয়াই এক্সিস বরাবর আমি ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করেছি। এইভাবে দুটো বার যদি আমি একসাথে প্রেজেন্ট করি, সেটা হবে মাল্টিপল বার ডায়াগ্রাম। তাহলে কম্পোনেন্ট বার ডায়াগ্রামটা কি? কম্পোনেন্ট বার ডায়াগ্রামটা হচ্ছে আমি সেম যে বারটা আছে, সেম বারটাকে যখন আমি ভাগ করব, তখনই সেটা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম হবে। যেমন আমরা এখানে দেখি, এখানে একটা সিঙ্গেল বারকে আমরা ওটস, বার্লি, হুইট এগুলো দিয়ে ভাগ করেছি, এবং দেখিয়েছি যে প্রোডাকশন ইন 100 কেজির মধ্যে এটা কত হবে। এটাই হচ্ছে কম্পোনেন্ট বার ডায়াগ্রাম। এবার যাই আমরা পাই অর সেক্টর ডায়াগ্রামের মধ্যে। এখানে পাই চার্টের সাথে আসলে ছোটবেলা থেকে আমরা অনেকেই পরিচিত, কারণ হচ্ছে এটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ এবং সব জায়গায় ইজিলি ইউজ করা যায়। তো পাই দেখা যায় যে এটা একটা রাউন্ড অথবা সার্কেলে প্রকাশ করা হয়, যেই সার্কেলের মধ্যে আমরা মূলত ভেরিয়াস কম্পোনেন্ট সেখানে পার্সেন্টেজ হিসেবে যেখানে বসিয়ে রাখি। এখন এখানের ক্ষেত্রে কালার করা হয়, ডিফারেন্ট কালার করা হয়, যাতে একটা সার্কেলের মধ্যে আমরা ডিফারেন্ট ডেটা গুলোকে আলাদা করে দেখতে পাই। এরপর হচ্ছে যে আমাদের পিকটোগ্রাম অর পিকচার ডায়াগ্রাম। এটা আসলে আর কিছুই না, আমি যদি কোনো পিকচার ইউজ করে কোনো ডায়াগ্রাম প্রকাশ করি, তাহলে সেটা পিকটোগ্রাম অর পিকচার ডায়াগ্রাম হবে।
এখানে দেখা যাচ্ছে যে মানুষের পিকচার দিয়ে দেখানো হয়েছে এবং সিম্বল ইউজ করা হয়েছে। যে কোনো সিম্বল ইউজ করলে সেটা মূলত পিক্টোগ্রাম, এবং এটাও দেখতে অনেক অ্যাট্রাকটিভ, সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে এবং যে কোনো অ্যাট্রাকটিভ ওয়েতে এটা ইউজ করা যেতে পারে। তারপর লাস্ট হচ্ছে ম্যাপ ডায়াগ্রাম অর স্পট ডায়াগ্রাম। এটা অনেক বড় একটা ডায়াগ্রাম, এবং এই ক্ষেত্রে হচ্ছে যে অনেক হিউজ পরিমাণ ডেটা যদি আমার পরস্পরের সাথে রিলেশন যদি আমাকে প্রকাশ করতে হয় খুব সহজভাবে, তাহলে আমি এটা ম্যাপ ডায়াগ্রাম দিয়ে প্রকাশ করতে পারি। আশা করি এটা ডায়াগ্রাম নিয়ে আর কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে দেখার জন্য। আচ্ছা, এবার তাহলে আমি বলি টেবিল থেকে কি কি পড়তে হবে। টেবিল থেকে শুধু বলে যাই কি কি পড়তে হবে, টেবিলের ডেফিনেশনটা পড়লেই হবে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে টেবিলের ক্যারেক্টারিস্টিকটা পড়তে হবে। টেবিলের ক্যারেক্টারিস্টিকের মধ্যে টেবিলের সবকিছু মোটামুটি কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে, 6 থেকে 7টার মতো। 5 থেকে 6টা বলতে পারলেই হবে। এটা সাধারণত রিটেনে অত বেশি আসে না, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। যখন আমরা রিসার্চ পেপারটা নিয়ে যাব তখন জিজ্ঞেস করতে পারে যে টেবিলের কি কি ক্যারেক্টারিস্টিক্স। এবং অবশ্যই অবশ্যই যেটা জানতে হবে, একটা টেবিলের কন্টেন্ট অথবা পার্ট, টেবিলের কি কি পার্ট আছে এখানের মধ্যে 7টা অবশ্যই বলতে হবে। আইডি নাম্বার বলতে হবে, টাইটেল বলতে হবে, কলাম বলতে হবে, রো বলতে হবে, ভ্যারিয়েবল বলতে হবে, ফ্রিকোয়েন্সি বলতে হবে। এবং পার্সেন্টেজ আসলে সবসময় থাকে না, পার্সেন্টেজও বলা যেতে পারে, কিন্তু মূলত উপরে যে 6টা বললাম এগুলো ছাড়া আসলে টেবিল সম্ভব না। সেই জন্য টেবিলের পার্ট জিজ্ঞেস করলে এগুলো অবশ্যই বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপু। এর পরের টপিক হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। এটা যদি একটু বুঝিয়ে দিতেন আপু, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ। আচ্ছা, নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা আসলে একটু কঠিন। এটা আসলে প্রথমে আমিও অনেক কষ্টে বুঝেছিলাম। নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভে যাওয়ার আগে আগে একটু দেখি আমরা ডিস্ট্রিবিউশনটা কি জিনিস। ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা সেট অফ ডাটাতে কোনো একটা ডেটার স্পেসিফিক লোকেশন অথবা শেপ অথবা রেঞ্জ যদি আমি কোনো শেপ অথবা প্যাটার্ন দিয়ে প্রকাশ করতে পারি তাহলে সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন। এখন আমার এই শেপ অথবা প্যাটার্নের উপর নির্ভর করে আমি নর্মালি ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে 5 ভাগে ভাগ করতে পারি। সেটার মধ্যে প্রথমটাই হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, তারপর স্কিউড ডিস্ট্রিবিউশন, লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, বাইনমিনাল ডিস্ট্রিবিউশন, পয়েসন ডিস্ট্রিবিউশন, এবং আচ্ছা, এই 5টা ডিস্ট্রিবিউশন। এখন আমার বাকিগুলো আসলে লাগবে না, মূলত নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটাই লাগবে। আমি একটু বলে দিই নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভটা কখন আমরা ইউজ করি। এটা হচ্ছে ভ্যারিয়েবল যখন লার্জ নাম্বার অফ অবজারভেশন থাকে আমার, তখন সেগুলোকে ছোট ছোট গ্রুপ ইন্টারভ্যালে আমরা নিই, এবং ছোট ছোট গ্রুপ ইন্টারভ্যালে আমরা তখন সেটা গ্রাফে বসিয়ে দেখার চেষ্টা করি যে প্যাটার্নটা কেমন। এবং অলওয়েজ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ বেল শেপড একটা কার্ভ হয়। এখন ক্যারেক্টার রিটেনের অথবা ভাইবার ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। অ্যাকচুয়ালি এখান থেকে এটাই ইম্পর্টেন্ট, আমি একটু বলি। সেটা হচ্ছে বেল শেপড হবে, তারপর হচ্ছে সিমেট্রিক্যাল হবে। মানে হচ্ছে সেন্টারে যদি আমি একটা দাগ টানি তাহলে ডানে এবং বামে উভয় পাশে এই বেল শেপড কার্ভটা সমান হবে আমার। সেটা কেন হবে? কারণ আমার সেন্টারে ভ্যালু যে মিন, মিডিয়ান এবং মোড আছে সবই 0 এবং সবই একই। সেই জন্য এই সেন্টারে ডানে এবং বামে আমি যখন যাব তখন সেটা একটা সিমেট্রি ফরমেশন করবে, এবং যেটা দেখতে বেল শেপড কার্ভের মতো হবে। এরপর আর আমরা যদি আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কার্ভে যদি আমি টোটাল এরিয়াটা নেই তাহলে সেটা অলওয়েজ 1 হবে। অলওয়েজ সবসময় 1 হবে, 1-এর চেয়ে বেশি হবে না, কম হবে না। এখন 0 2 পাশে আমি যখন ইকুয়াল এরিয়া নিব, ইকুয়াল এরিয়া নেওয়ার পর আমি যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখবো 68% ডাটা পড়বে আমার যে মাঝের মিনটা আছে, মাঝের মিন থেকে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে। এরপর আমরা যদি দেখি
আরো একটু 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দূরে যদি আমরা যাই তাহলে দেখব সেইখানে 95% ডেটা আমার কভার করছে, এবং 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আমি যাই তাহলে আমি দেখব 99% ডেটা কভার করতে পারে। অর্থাৎ এটা দুই পাশে কিন্তু ইনফিনিটির দিকে যাবে, এবং যতই দূরে যাওয়া যাবে ততই পার্সেন্টেজ অফ ডেটা কভারেজ কিন্তু কমে আসবে। মানে যত কাছাকাছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে আমার ডেটার প্রিসাইজনেস তত আরো বেশি হবে। সেই জন্য সেন্টারের কাছাকাছি মূলত আমাকে ডেটাগুলো নিতে হবে। আশা করি এখান থেকে আর কিছু লাগবে না, এইটুকু জানলেই হবে। ধন্যবাদ আপু। আপু এর পরের আরেকটি টপিক হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই টপিকটি যদি একটু বুঝিয়ে দিতেন আপু। আচ্ছা, প্রথমে আমরা জানি সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি বুঝি। সেন্ট্রাল টেন্ডেন্সি আমরা যখন কোনো একটা সেট অফ ভ্যালু অথবা সিরিজ অফ ভ্যালু নেই, অলওয়েজ আমরা দেখি তারা অলওয়েজ সেন্টার অথবা মাঝামাঝি থাকতে চাওয়া তাদের একটা টেন্ডেন্সি থাকে। এটাকে মূলত সোজা কথায় আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলি। এখন এইখানের মধ্যে আমরা 3 রকমের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি পাই। একটা হচ্ছে মিন, যেটাকে বাংলায় আমরা গড় বলি, মিডিয়ান মধ্য, এবং মোড মানে কোন সবচেয়ে বেশি আছে কোন ডেটাটি। এখন মিন, এটা আসলে আমরা ছোটবেলা থেকেই মিনের করে এসেছি, মিনের অঙ্ক, সেজন্য মিন নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। মিন মূলত 4 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে এরিথমেটিক মিন, যেটা আমরা ছোটবেলা থেকে করে এসেছি, সবগুলো ভ্যালু একসাথে নিয়ে যোগ করে এরপর হচ্ছে যে ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ দেওয়া, সেটাই হচ্ছে এরিথমেটিক মিন। তারপর আমরা যদি আসি, এরপর হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন হচ্ছে স্যাম্পল গুলোর ভ্যালু গুলো, এক্ষেত্রে আমরা যোগ করব না, আমি এখানে গুণ করে দিব সবগুলা ভ্যালু, গুণ করে দিয়ে এরপর সেটাকে ফ্রিকোয়েন্সি তম বার রুট করলে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমার জিওমেট্রিক মিন। মানে আমি যদি যদি আমি যদি সবগুলো স্যাম্পলকে গুণ করলে ধরি এফ আসবে, এফ, আর যদি স্যাম্পলের ফ্রিকোয়েন্সিকে ধরি এন, তাহলে এন তম রুট ওভার এফ হচ্ছে জিওমেট্রিক মিন। তারপর আমরা হারমোনিক মিন। হারমোনিক মিন মূলত স্পিড অর ভেলোসিটিতে ইউজ করা হয়, স্পিড অর ভেলোসিটি মেজারমেন্টে ইউজ করা হয়। তারপর কোয়াড্রেটিক মিন, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে ইউজ করা হয়, আমরা যখন মেজার্স অফ ডিসপারশন পড়বো তখন এটা জানবো। এরপর আসে মিডিয়ান। মিডিয়ান হচ্ছে সেইটা সিরিজের সেন্টার অর মিডলের মধ্যে যেই ভ্যালুটা থাকে সেই ভ্যালুটাকে মূলত মিডিয়ান বলে। তো এই ক্ষেত্রে মিন এবং মিডিয়ান এবং মোড, এখানে ক্ষেত্রে কতগুলো অঙ্ক আছে, যে কোনো কোয়েশ্চেন ব্যাংকেও পাওয়া যাবে, অথবা সহায়ক যে বইগুলো আমরা ব্যবহার করে থাকি সেখানেও কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। ওই কোয়েশ্চেন গুলো আসলে প্র্যাকটিস করলেই ইজিলি আমরা এগুলো পারবো, এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হবে এবং পরীক্ষায় ক্যালকুলেটর নিয়ে যেতে হবে, কারণ এখান থেকে একটা অঙ্ক সাধারণত আসেই বলতে গেলে কমন। এখন মিডিয়ান, যদি আমাদের ক্ষেত্রে মিডিয়ান এসেছিল বের করা, তো আমি যদি মিডিয়ান বের করতে চাই তাহলে আমাকে একটা সিরিজ অফ ভ্যালু দেওয়া হবে। সেই ভ্যালুগুলোকে প্রথমে আমাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং যে কোনো একটা অর্ডারে প্রকাশ করতে হবে। অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারে প্রকাশ করার পর আমি দেখব যে নাম্বার অফ স্যাম্পল যদি স্মল এন হয়, তারপর আমি গুনে গুনে দেখব যে নাম্বার অফ স্যাম্পল এটা অড বিজোড় নাকি ইভেন মানে জোড়। যদি এটা অড হয় সেই ক্ষেত্রে মিডিয়ানের ইকুয়েশন একরকম হবে, এবং যদি এটা ইভেন হয় তাহলে এটার ইকুয়েশন আরেক রকম হবে। যদি এটা অড হয় সেই ক্ষেত্রে আমি যদি নাম্বার অফ স্যাম্পলকে এন ধরি, সেই ক্ষেত্রে হবে এন প্লাস 1 প্লাস 2, তম যে ভ্যালুটা আছে সেই তম ভ্যালুটাই হচ্ছে আমার মিডিয়ান। আর যদি এটা ইভেন হয় সেই ক্ষেত্রে যদি আমি এটাকে ধরি এন ধরি, তাহলে এন বাই 2 প্লাস 1 তম ভ্যালু যেটা সেটাই হবে আমার মিডিয়ান। এভাবেই মূলত খুব সহজে আমরা বের করতে পারি। এটা আসলে অনেক প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে অবশ্যই আসার পসিবিলিটি আছে। এরপর হচ্ছে মোড। মোড বের করা আসলে খুবই সোজা, আমার মনে হয় ক্লাস 2 এর একটা বাচ্চাকে বললেও মোড বের করতে পারবে। এটা হচ্ছে এখানে একটা সিরিজ থাকবে ভ্যালু, আমার সেখান থেকে বের করতে হবে যে কোন ভ্যালুটা সবচেয়ে বেশি আছে।
যদি যে ভ্যালুটা সবচেয়ে বেশি থাকবে সেটাই হবে আমার মোট। এখানে আসলে বলার কিছু নেই আর। এরপর ইয়াগুলো যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে আসলে। জি আপু। আপু এর সাথে মিল রেখে আরেকটি টপিক আছে মেজার্স অফ ডিসপারশন। ডিসপারশন টপিকটি একটু বুঝুন। আচ্ছা, ডিসপারশনের ক্ষেত্রে মানে হচ্ছে যে এটা আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে জেনেছি যে যে কোনো ভ্যালুর সেন্ট্রালি একটা টেন্ডেন্সি আছে সেন্ট্রালি থাকার, কিন্তু ডিসপারশন হচ্ছে সেই ভ্যালুগুলোর জন্য প্রযোজ্য যারা সেন্ট্রাল থেকে ডিসপার্সড হয়ে গেছে, মানে দূরে সরে গেছে, এবং তারা কতটুকু ডিসপার্সড বা ডেভিয়েট হয়েছে তা জানার জন্যই মূলত আমরা মেজার্স অফ ডিসপারশন করে থাকি। অর্থাৎ যেগুলো একটু অবাধ্য সেগুলোই মূলত আমরা এখানে ক্ষেত্রে করে থাকি, মেজার করে থাকি। এখন এর মধ্যে আমরা 3 রকম ভাবে বের করতে পারি। একটা হচ্ছে রেঞ্জ, তারপর তারপর হচ্ছে মিন ডেভিয়েশন, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আরেকটা আছে ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সকে মূলত রুট ওভার করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে। আচ্ছা, পরে আসছি। প্রথমে বলি রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে আমরা মূলত জানি যে কোনো কিছুর লোয়েস্ট এবং হাইয়েস্ট, যে কোনো ভ্যালু লোয়েস্ট এবং হাইয়েস্ট বের করে তার মধ্যে যে রেঞ্জটা, সেটাকেই আমি রেঞ্জ বলতে পারি। এখন আরেকটা হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনের যে ইয়াটা আছে, ফর্মুলাটা, এটা আসলে মুখে বলা সম্ভব না, অনেক বড়। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে এটা মূলত দ্য অ্যাভারেজ অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য এরিথমেটিক মিন। মানে আমাকে এখানে প্রথমে এরিথমেটিক মিনটা বের করতে হবে এবং আমার এই ভ্যালুগুলা এরিথমেটিক মিন থেকে ঠিক কতটুকু ডেভিয়েটেড হয়েছে আমি সেইটা বের করব। তো আমরা আগে যেভাবে এরিথমেটিক মিন বের করেছিলাম সেইভাবে, শুধু হচ্ছে আগে আমরা প্রতিটা স্যাম্পলকে আলাদা আলাদা ভাবে যোগ করে নিয়ে এরপর এন দিয়ে ভাগ করে নিয়েছিলাম। এবার আমি সেরকম না করে প্রথমে আমি মিন বের করব, এরপর প্রতিটা স্যাম্পল যে যে ভ্যালুটা আমি নিয়েছি সেই ভ্যালুটা থেকে আমার গড়টাকে মানে এরিথমেটিক মিনটাকে বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে এরপর হচ্ছে প্রতিটা ভ্যালুর জন্য এমন বের করতে হবে, এমন বের করে সবগুলোকে যোগ করে এরপর হচ্ছে আমি এন দিয়ে ভাগ দিতে পারবো। এটা আসলে একটু প্র্যাকটিস করতে হবে, যদিও প্রফে এটা সাধারণত আসে না, আমি ডিউর মধ্যে কখনো আসতে দেখিনি, কারণ হচ্ছে এমনিতেই অনেক লেখা, এত এত বড় বড় অঙ্ক করার আসলে টাইম থাকে না, তাও বললাম। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মূলত হচ্ছে ভ্যারিয়েন্সকে আমি যখন রুট ওভার করব সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন ভ্যারিয়েন্সটা কি? ভ্যারিয়েন্সটা হচ্ছে আমরা এই মাত্র যে দেখেছিলাম যে আমরা মিন বের করেছি, এরপর হচ্ছে প্রতিটা স্যাম্পল থেকে আলাদা আলাদা বিয়োগ করেছি, সেরকম বিয়োগ করলাম এবং সামেশনও করলাম, মানে ফার্স্ট হাফ মূলত মিন ডেভিয়েশনের মতোই। এরপর হচ্ছে হোল জিনিসটাকে আমি স্কোয়ার করব, স্কোয়ার করে তারপর হচ্ছে আমি স্যাম্পল নাম্বার দিয়ে ভাগ করব। এইটুকু হচ্ছে ভ্যারিয়েন্স। এবং আমি যদি এটাকে রুট ওভার করি তাহলে আমি মূলত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। এইটা মূলত যখন আমি অনেক হিউজ লার্জ নাম্বার অফ ডেটার উপর রিসার্চ করছি এবং আমাকে একই সাথে জানতে হচ্ছে যে কোন কোন ডেটাগুলো এবং কত পরিমাণ ডেটা আমার সাধারণত কমন ঘটনাবলী থেকে একটু আনকমন ওয়েতে গিয়েছে, সেটা যখন আমি জানতে চাই এবং পার্সেন্টেজ জানতে চাই, মূলত তখনই এই মেজার্স অফ ডিসপারশন গুলো লাগে। আমাদের আন্ডার গ্রাজুয়েশন লেভেলে আসলে মূলত অত বেশি লাগে না, তবে ভাইভাতে খুব বেশি ভালো করলে জিজ্ঞেস করতে পারে, তাই জেনে রাখা ভালো। ধন্যবাদ আপু। আপু বায়োস্ট্যাটিস্টিক্স এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে স্যাম্পলিং, স্যাম্পলিং প্রসেস যেটা। তো আপু স্যাম্পলিং প্রসেস গুলো নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা,
আমরা আসলে এতক্ষণ যত কিছু যা পড়ে এসেছি তা হচ্ছে মূলত এই স্যাম্পলিং নেওয়ার জন্যই। কারণ আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমি কিভাবে অনেক প্রিসাইজলি এবং আমার জন্য সুবিধা মতো ভাবে আমি স্যাম্পল নিতে পারবো, সেজন্য আমি এতক্ষণ ডাটা ভ্যারিয়েবল সেগুলো দেখলাম। এইবার হচ্ছে স্যাম্পলিং টেকনিক জানার আগে আমার কিছু ডেফিনেশন জানতে হবে, যেগুলো মাস্ট ভাইবার জন্য, কারণ ভাইভাতে এগুলো ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা হয়। সেখানে ক্ষেত্রে প্রথমেই জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ পপুলেশন এবং হোয়াট ইজ স্যাম্পল, এবং পপুলেশন এবং স্যাম্পলের মধ্যে কি কি পার্থক্য আছে। তাহলে প্রথমে পপুলেশন কি সেটা বলে নিই। পপুলেশন রেফার্স টু দ্য টোটালিটি অফ ইন্ডিভিজুয়ালস অ্যাবাউট হুইচ ডাটা আর কালেক্টেড। মানে আমি যেই একটা নাম্বার অফ পিপল থেকে আমি স্যাম্পল নিব, তাদের পুরোটাকে আমি পপুলেশন বলবো, এবং এই পপুলেশন থেকেই আমি সুবিধা মতো স্যাম্পল সিলেক্ট করে স্যাম্পল নিতে পারবো। এরপর হচ্ছে স্যাম্পল কি, এটার কথা মূলত বলেই দিয়েছি, সেটা হচ্ছে স্যাম্পল ইজ এ পার্ট অফ পপুলেশন, এমাত্রই বললাম, অ্যাবাউট হুইচ দ্য ইনফরমেশন ইজ actually obtained with a view to studying the population characteristics. এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমার স্যাম্পলটা আমি যেমন তেমন স্যাম্পল নিতে পারবো না। আমার স্যাম্পলটা এমন হতে হবে যাতে সেটা ফুল পপুলেশনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেটা খুব ভালোভাবে রিফ্লেক্ট করতে পারে। এই জন্য এটাই হচ্ছে স্যাম্পল এবং এটাই হচ্ছে পপুলেশন। এবার স্যাম্পল আর পপুলেশনের মধ্যে যদি ডিফারেন্স জিজ্ঞেস করে, তাহলে সেটা বলতে গেলে প্রথমেই হচ্ছে পপুলেশন টোটালিটি অফ ইন্ডিভিজুয়াল, মানে এন্টায়ার গ্রুপ, আর স্যাম্পলটা মূলত হচ্ছে পপুলেশনের একটা পার্ট। সেই জন্যই আমরা এইটা মনে করে নিতে পারি যে পপুলেশন একটা ডেফিনিট অথবা ফাইনিট অথবা ইনফাইনিট উভয় নাম্বারই হতে পারে। যেমন যে রিসার্চার, এটা কিন্তু নেসেসারি না যে তাকে টোটাল পপুলেশনের সব পুরো নাম্বারটা জানতে হবে, কিন্তু রিসার্চারের জন্য এইটা নেসেসারি, তাকে পপুলেশনের একটা ডেফিনিট নাম্বার অবশ্যই জানতে হবে, নইলে রিসার্চ পারপাস ফুলফিল হবে না। কিন্তু পপুলেশনের ক্ষেত্রে এটা এত স্ট্রিক্ট না। আরেকটা হচ্ছে পপুলেশনের থেকে আমি যে ভ্যালুটা পাই সেটাকে আমরা প্যারামিটার বলি, এবং স্যাম্পল থেকে আমরা যে ভ্যালুটা পাই সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলি। এটা আমি এভাবে মনে রেখেছিলাম, পি পি মানে পপুলেশন প্যারামিটার, এবং এস এস মানে স্যাম্পল স্ট্যাটিস্টিক্স। তাহলে এভাবে এটা এইটুকু বললেই মোটামুটি কাভার আপ হয়ে যায়। এরপর আরো কিছু ডেফিনেশন আছে, আমি বলে নিই, এগুলা পড়ে নিলে ভালো হবে। সেটা হচ্ছে হোয়াট ইজ প্যারামিটার, এইমাত্র বলেছি। তারপর হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, এটাও বলেছি। তারপর হচ্ছে স্যাম্পল ইউনিট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট পড়া। এটা হচ্ছে যে আমরা যে ইচ নাম্বার অফ population from which data are collected is called sample unit. এটা আমি যখন স্যাম্পল টেকনিক পড়াবো তখন আসলে বিষয়টা আরো একটু ক্লিয়ার হবে, কারণ হচ্ছে পপুলেশনকে আমরা যদি একটু ভাগ ভাগ করে এরপর হচ্ছে ওইখান থেকে আমরা স্যাম্পল গুলো ইউজুয়ালি নিয়ে থাকি, ওটাকেই হচ্ছে স্যাম্পল ইউনিট বলে। এরপর হচ্ছে স্যাম্পল ফ্রেম। স্যাম্পল ফ্রেমটা আসলে কিছুই না, আমরা যখন কোনো স্যাম্পল নিতে যাই মাঝে মাঝে আমরা লটারি ইউজ করি অথবা ক্যালকুলেটর, কম্পিউটার এগুলো ইউজ করতে পারি। তো আমরা যদি কোনো একটা সিস্টেমেটিক ওয়েতে স্যাম্পল গুলাকে সুন্দর করে সাজিয়ে না রাখি, তাহলে কিন্তু ডেটা স্যাম্পল গুলাকে সিলেক্ট করা একটু কঠিন হয়ে যায়। সেজন্যই আমরা মূলত স্যাম্পল ফ্রেম ইউজ করে থাকি। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে স্যাম্পল ইন্টারভেল। এটারও ডেফিনেশন জানতে হবে এবং এটার একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে স্যাম্পল ইন্টারভেল ইকুয়াল টু নাম্বার অফ স্যাম্পল ইউনিট, মানে আমি কয়টা স্যাম্পল আমার আছে, স্যাম্পল ইউনিট কয়টা, ভাগ দিয়ে আমার ডিজায়ার্ড যে স্যাম্পল নাম্বার, মানে আমি কয়টা স্যাম্পল নিতে চাই সেটা দিয়ে ভাগ দিলেই মূলত স্যাম্পল ইন্টারভেল পাওয়া যায়। এটা হচ্ছে স্যাম্পলিং টেকনিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি একটু পরেই কথা বলছি কোথায় আমরা এটা প্রিসাইজলি ইউজ করব। এখন আসি এতক্ষণ এত কিছু যে জন্য বললাম আমাদের স্যাম্পলিং টেকনিকের জন্য। স্যাম্পলিং টেকনিক হচ্ছে যে টেকনিকের মাধ্যমে আমরা একটা হোল পপুলেশন থেকে আমি স্যাম্পলকে কালেক্ট করতে পারবো, সেটাই হচ্ছে স্যাম্পলিং টেকনিক।
তো এখন এখানে আমি পপুলেশনকে বিভিন্নভাবে কালেক্ট করতে পারি, বিভিন্ন সাব গ্রুপে ভাগ করে নিতে পারি। তারপর হচ্ছে রিসার্চারের পারপাসের ব্যাপার আছে, তারপর বায়াসনেসের ব্যাপার আছে, এবং সবকিছুকে মিলিয়ে মূলত দুই ভাগে এটাকে ভাগ করা যায় ফুল টেকনিকটাকে। একটা হচ্ছে একটা আমি এখানে বলি, এখানে 4টা নাম আছে এবং প্রতিটা 4টা নামেরই কিন্তু ডেসক্রিপশন আছে। আমি বলে যাই, এরপর আমি ডেসক্রিপশন দিব। এক রকমের হচ্ছে এমন র্যান্ডম, অথবা নন পারপোসিভ, অথবা প্রবাবিলিটি, অথবা আনবায়াসড স্যাম্পলিং। এখন এই ক্ষেত্রে আমরা র্যান্ডম কেন বলছি? র্যান্ডমলি বলছি কারণ এই ক্ষেত্রে স্যাম্পলটা আমি র্যান্ডমলি কালেক্ট করব। আরেকটা হচ্ছে কেন আমি এখানে নন পারপোসিভ বলছি, কারণ এখানে কোনো পার্সোনাল চয়েস অথবা ইনফ্লুয়েন্স আমাদের কিছুই থাকে না, সেই জন্য এটাকে নন পারপোসিভ বলছি। আর সেম এই কারণেই এটাকে নন বায়াসড অথবা আনবায়াসড বলছি, কারণ এখানে রিসার্চারের বায়াসনেসের কোনোই সুযোগ নেই। তারপর হচ্ছে এরপর আরেকটা আছে কেন এটাকে প্রবাবিলিটি বলছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ক্ষেত্রে স্টাডি পপুলেশনে প্রতিটা মেম্বারেরই চান্স অথবা প্রবাবিলিটি থাকে স্যাম্পল হিসেবে সিলেক্ট হওয়ার। সেই জন্যই এটাকে মূলত এই ধরনের যে স্যাম্পলিং টেকনিক গুলো আছে সেগুলোই মূলত একটু জটিল হলেও এগুলোই কিন্তু মোস্ট অথেন্টিক ওয়ে অফ রিসার্চ। এগুলো করলেই আমরা মোস্ট প্রবাবল সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। কিন্তু এইগুলো করা একটু কঠিন, সেই জন্য রিসার্চারের সুবিধার জন্য আরেক রকমের স্যাম্পলিং টেকনিক আছে, সেইটার নাম হচ্ছে নন র্যান্ডম, অথবা পারপোসিভ, অথবা নন প্রবাবিলিটি, আরেকটা হচ্ছে বায়াসড স্যাম্পলিং। নন র্যান্ডম কারণ হচ্ছে এখানে নন র্যান্ডমলি সিলেক্ট করা হয় না, মূলত রিসার্চার নিজেই নিজের পার্সোনাল চয়েসের উপরই নির্ভর করে স্যাম্পল নিয়ে থাকেন, সেজন্য এটাকে নন পারপোসিভ এবং বায়াসড স্যাম্পলিং বলা হয়। আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি, কারণ এখানে স্যাম্পল মেম্বারদের সবার কিন্তু সেম প্রবাবিলিটি থাকে না সিলেক্ট হওয়ার। আচ্ছা, এবার তাহলে ডেসক্রিপশনে যাই। ডেসক্রিপশনের মধ্যে প্রথমটাতে যাই, মানে র্যান্ডম স্যাম্পলিং এর মধ্যে যাই। র্যান্ডম স্যাম্পলিং আবার 6 প্রকারের হতে পারে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, তারপর মাল্টি স্টেজ স্যাম্পলিং, মাল্টিফেজ স্যাম্পলিং, এরপর হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এখন আমি একটা একটা করে বলি, আমি ইংলিশ আসলে আর বলবো না, কারণ এই জিনিসগুলো বাংলায় একটু বুঝিয়ে দিই তাহলেই ভালো হবে। সেটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এই ক্ষেত্রে যেসব জিনিস আসে, যে কোশ্চেনে আসতে পারে যে টেল ওয়াই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইজ বেস্ট, অথবা এমন হতে পারে যে কতগুলো ভ্যালু অথবা ডেটা দেওয়া আছে, অথবা একটা স্যাম্পলিং ফ্রেম দেওয়া আছে, দেওয়ার পর বলা হতে পারে যে তুমি কোন স্যাম্পলিং মেথড এখানে ইউজ করবে এবং কেন করবে। সেই ক্ষেত্রে আমাদের একটু জানতে হবে, প্রতিটা ইংলিশে একটু জেনে রাখতে হবে, এবং একটু যুক্তি দিয়ে বোঝাতে হবে কেন আমি এই সিম্পল অথবা সিস্টেমিক অথবা স্ট্র্যাটিফাইড কেন আমি এটাই করব এবং আমার সুবিধাটা কি। তাহলে এখন সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ আসি। সেটা হচ্ছে এটা মূলত স্মল পপুলেশনের মধ্যে করা হয় এবং সাধারণত পপুলেশনরা হোমোজেনাসলি থাকে। এখন এইখানে প্রথমেই একটা স্যাম্পলিং ফ্রেম তৈরি করতে হবে, কারণ এখানে আমি মূলত লটারি অথবা কম্পিউটারের মাধ্যমে অথবা সায়েন্টিফিক কম্পিউটারের মাধ্যমে র্যান্ডমলি লটারির মাধ্যমে স্যাম্পলিং ফ্রেম থেকে আমি সিলেক্ট করে থাকি স্যাম্পল গুলাকে, এবং সেই ক্ষেত্রে স্যাম্পল ইউনিট গুলার একটা লিস্ট ফ্রেম আকারে থাকতে হবে। যদি উদাহরণ দিতে বলে, তাহলে যদি আমরা হসপিটালে যাই, হসপিটালের ওয়ার্ড বুক আছে, ওয়ার্ড বুক থেকে আমি যদি লটারি করে কিছু পেশেন্ট নিই, তাহলে সেটা হতে পারে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ওয়ার্ড বুকের মধ্যে আমার পপুলেশন সাইজ ছোট এবং সবাই হোমোজেনাস, মানে একটা নির্দিষ্ট ওয়ার্ডে, যেমন সার্জারির ওয়ার্ডে শুধু সার্জিক্যাল পেশেন্ট গুলা থাকবে, মানে সার্জিক্যাল কেস যদি আমি নিতে চাই তাহলে পেশেন্ট গুলো সব হোমোজেনাস, তাদের একটা ক্যারেক্টারিস্টিক সবার সেম, এজন্য আমি হোমোজেনাস বলছি। এজন্যই এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যদি আমি হসপিটাল ওয়ার্ড থেকে নিতে চাই। এরপর হচ্ছে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং মূলত
লার্জ, স্ক্যাটার্ড এবং ইনহোমোজেনাস পপুলেশন থেকে করা হয়, যেটা হচ্ছে মূলত সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর একেবারে উল্টো। এইখানের ক্ষেত্রে আমার ইম্পর্টেন্ট, আগে আমি বলেছিলাম যে স্যাম্পলিং ইন্টারভেল, এখানে স্যাম্পলিং ইন্টারভেলটা অবশ্যই লাগবে, এবং স্যাম্পলিং ফ্রেম আসলে থাকলেও হয় না থাকলেও হয়, এটা আসলে যার যার পার্সোনাল চয়েসের উপর নির্ভর করে। এবং যেহেতু এটা নির্দিষ্ট স্যাম্পলিং ইন্টারভেল পর পর স্যাম্পল গুলাকে নেওয়া হয়, সেজন্য এটাকে বলা যায় এটা একটা সিস্টেমেটিক ওয়েতে নেওয়া হয়, সেই জন্যই এটাকে মূলত বলা হয় সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। এখন ধরি, এখন একটা উদাহরণ দিই, ধরি আমরা স্যাম্পল নিব হচ্ছে 20টা, আর আমার টোটাল পপুলেশন হচ্ছে 100টা, যারা সবাই হচ্ছে ইনহোমোজেনাসলি আছে। তাহলে আমি স্যাম্পল ইন্টারভেলের আগের যে ফর্মুলাটা বলেছিলাম সেই অনুযায়ী উপরে হবে 100 মানে টোটাল পপুলেশন, এবং নিচে হবে 20 মানে আমার ডিজায়ার্ড স্যাম্পল। তাহলে 100/20 দিলে আমি পাচ্ছি 5, মানে হচ্ছে এই ক্ষেত্রে 5ই হচ্ছে আমার স্যাম্পলিং ইন্টারভেল। তাহলে এইখানের ক্ষেত্রে প্রথম প্রথম যে স্যাম্পলটা আমি কিন্তু প্রথমে সেটা স্যাম্পলিং ইন্টারভেলের মধ্যে মানে 5 এর মধ্যে লটারি করে নেব। এখন লটারি করে নিয়ে আমার 2 আসতে পারে, 3 অথবা 4, যে কোনো কিছু একটা আসতে পারে। প্রথমটা লটারি করে নিব, মানে প্রথমটা হবে আমার 5টার মধ্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এরপর হচ্ছে যত আমার লটারিতে আসবে তার সাথে 5 যোগ করতে থাকবো। ধরি যদি 4 আসে তাহলে 5 যোগ করে 9 হবে, এরপর 14 হবে, এরপর হচ্ছে 19 হবে, এইভাবে করে আমি যেতে থাকবো, এবং এভাবে একটা লার্জ পপুলেশন থেকে বের করা যাবে। এই গেল হচ্ছে আমার সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। এটাও এরপর হচ্ছে আমার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এটাও হচ্ছে ইনহোমোজেনাস পপুলেশনের ক্ষেত্রেই করা হয়, এবং এই ক্ষেত্রে হচ্ছে ইনহোমোজেনাস পপুলেশনকে কিছু ছোট ছোট সাব গ্রুপে নেওয়া হয় যাদের হোমোজেনাস ক্যারেক্টারিস্টিক্স আছে। যেমন ধরি একটা হোল পপুলেশন আমরা নিচ্ছি, যাদের ক্ষেত্রে ধরতে পারি যে কোভিড পজিটিভ কেসেস। তো বাংলাদেশে তো অনেক আছে কোভিড পজিটিভ কেসেস, এবং সবাই হচ্ছে এজ ডিফারেন্ট, সেক্স ডিফারেন্ট, অকুপেশন ডিফারেন্ট। তো আমি তখন করব কি, এই সবগুলো কোভিড পজিটিভ কেস গুলাকে আমি হোমোজেনাস বানানোর জন্য এজ হিসেবে আলাদা করব, অথবা সেক্স হিসেবে আলাদা আলাদা করব, তারপর হচ্ছে ডিজিজ সিভিয়ারিটি মানে মাইল্ড, মডারেট, সিভিয়ার এসবে এভাবে আলাদা করব। মানে মোট কথা হচ্ছে আমার স্টাডির মধ্যে যেই ক্যারেক্টারিস্টিকটা গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী আমি আলাদা করতে থাকবো। আলাদা করে তারপর হচ্ছে এই ছোট ছোট গ্রুপগুলোর মধ্যে আমি হয় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অথবা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, এই দুইটা যে কোনো ভাবেই আমি স্যাম্পল নিতে পারবো, এবং সিম্পল এবং সিস্টেমেটিক যে কোনো একটা দিয়ে করতে পারবো। এবং এটাই হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, যেখানে আমরা একটা ইনহোমোজেনাস লার্জ পপুলেশনকে হোমোজেনাস স্মল সাব গ্রুপে নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে সেটা হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং সাধারণত হিউজ ডেটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন যদি আমি কান্ট্রি থেকে ডেটা নিতে চাই, অথবা কোনো একটা ইন্টারন্যাশনাল রিজিয়ন থেকে ডেটা নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি স্টেজ বাই স্টেজ নিতে চাই স্যাম্পল গুলা, সেই ক্ষেত্রে সুবিধা হবে। যেমন আমি যদি ধরি যে আমি ফুল কান্ট্রি থেকে ডেটা নিব, তাহলে প্রথমে আমি একটা কান্ট্রিকে ডিভিশনে ভাগ করব। ডিভিশন থেকে যে কোনো একটা ডিভিশন সিলেক্ট করব, সেই ডিভিশনটা থেকে আমি 10টা স্যাম্পল নিলাম, সেটা হবে আমার ফার্স্ট স্টেজ। এরপর সেই একটা ডিভিশন থেকে আমি একটা ডিস্ট্রিক্ট নিলাম, যা যা ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে আবার 10টা স্যাম্পল নিলাম, সেটা হবে সেকেন্ড স্টেজ। এরপর থার্ড স্টেজে গিয়ে আমি থানা থেকে 10টা দিব, তারপর হচ্ছে ফোর্থ স্টেজে গিয়ে আমি ইউনিয়ন থেকে 10টা নিব, এবং ফিফথ স্টেজে ভিলেজ থেকে 10টা নিব। এইভাবে তাহলে টোটাল স্যাম্পল দেখা যাবে 50টা, আমি ইজিলি একটা লার্জ পপুলেশন থেকে নিয়ে নিতে পারবো। এটাই হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। এরপর হচ্ছে মাল্টিফেজ স্যাম্পলিং। মাল্টিফেজ স্যাম্পলিং এর ক্ষেত্রে এটা করা হয় মূলত কয়েকটা ফেজে। প্রথমে যে স্যাম্পলটা নেওয়া হয় সেটার হোল পপুলেশন থাকে, এরপর সেই স্যাম্পল থেকে সাবগ্রুপ
সাবগ্রুপ থেকে বাকি স্যাম্পল গুলো নেওয়া হয় ফেজ বাই ফেজ। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে 1000 জনের একটা স্টাডি পপুলেশন আছে। সেই স্টাডি পপুলেশনের মধ্যে সেকেন্ড ফেজে নেওয়া হলো 800 জনকে, যাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। যদি আমি কোভিড ক্রাইটেরিয়া ধরি তাহলে 1000 জন কোভিড পেশেন্টকে নেওয়া হলো। এরপর হচ্ছে 800 জন সেই সব পেশেন্টকে নেওয়া হলো যাদের ফিভার আছে, মানে সিমটমস আছে, এবং বাকি 200 জন হচ্ছে নন সিমটোমেটিক। এরপর হচ্ছে এর মধ্যে 800 জনের কোভিড টেস্ট করা হলো, এবং এই 800 জনের মধ্যে দেখা গেল 200 জনের পজিটিভ আছে, মানে সিমটোমেটিকের মধ্যেও 200 জনের পজিটিভ আছে, বাকি 600 জনের নেই। তাহলে এরা যাবে এরপর থার্ড ফেজে। থার্ড ফেজে গিয়ে এরপর আবার 200 জনের হাই রেজুলেশন সিটি স্ক্যান করা হলো। তখন যে আমরা যে গ্রাউন্ড গ্লাস অপাসিটিটা পাই সেটা ধরুন পাওয়া গেল যে 50 জনে। তাহলে সে তারা যাবে ফোর্থ ফেজে, এবং এরাই হচ্ছে আমার যে টার্গেটেড যে ইন্ডিভিজুয়াল, এরাই হচ্ছে টার্গেটেড স্যাম্পল। এভাবে একটা লার্জ পপুলেশন থেকে আমি স্টেপ বাই স্টেপ ছোট যে হব সেটাকেই মূলত মাল্টিফেজ স্যাম্পলিং বলা হয়। আর আরেকটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিং মূলত লার্জ আর স্ক্যাটার্ড একটা গ্রুপে নেওয়া হয়, যেখানে বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ অথবা ক্লাস্টার থেকে স্যাম্পল নেওয়া হয়, এবং সেই অনুযায়ী একটা স্যাম্পল ফ্রেম অথবা লিস্ট নেওয়া হয়। যেমন যদি আমি ধরি ডাক্তারদেরকে আলাদা করা হয়, ইঞ্জিনিয়ার আলাদা করা হয়, এরকম আলাদা করা হয়। তারপর আমার যে সেকেন্ড প্রকার আছে সেটা হচ্ছে নন র্যান্ডম অথবা পারপোসিভ অথবা বায়াসড। এইটারও এই ক্ষেত্রে হচ্ছে মূলত রিসার্চারের সুবিধার উপরে মূলত এইখানে স্যাম্পল নেওয়া হয়, এবং এই ক্ষেত্রে প্রথমে এটা 4 রকমের হতে পারে। একটা হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, তারপর পারপোসিভ অর জাজমেন্টাল স্যাম্পলিং, তারপর কোটা স্যাম্পলিং আর স্নোবল স্যাম্পলিং। যেটা কনভেনিয়েন্ট স্যাম্পলিং সেইটার ক্ষেত্রে হচ্ছে এটা এমন একটা স্যাম্পল দিয়ে করা হবে যেটা রিসার্চারের জন্য কনভেনিয়েন্ট অথবা ইজি অথবা অ্যাভেলেবল, ইজিলি পাওয়া যাবে। যেমন আমরা যেহেতু মেডিকেল স্টুডেন্ট, আমাদের ক্ষেত্রে হসপিটালে যে কোনো আউটডোরে গিয়ে স্যাম্পল কালেক্ট করা অনেক বেশি সহজ, কিন্তু এই ক্ষেত্রে মূলত আমরা ডিজিজড পার্সনদেরকে পাবো, কখনোই আমরা যারা সুস্থ আছে তাদেরকে পাবো না। সেজন্যই হচ্ছে এই স্যাম্পলটা আর বায়াসড আনবায়াসড থাকে না, এটা বায়াসড হয়ে যায়। এটাকেই মূলত কনভেনিয়েন্স স্যাম্পলিং বলা হয়। এরপর হচ্ছে পারপোসিভ অর জাজমেন্টাল স্যাম্পলিং। এখানে রিসার্চার নিজেই ডিসাইড করেন যে তার স্টাডির জন্য কে কে সিলেক্ট হবে, এবং সেভাবেই স্যাম্পলিং ইউনিট সিলেক্ট করা হয়। এবং এটা আসলে এখানে কোনো আনবায়াসনেসের কোনো সুযোগই নেই, এবং এটা অ্যাবসলিউটলি পারপোসিভ একটা স্যাম্পলিং। এখানে পুরোপুরি রিসার্চারের উপর নির্ভর করে আমার যে রিসার্চ রেজাল্ট আছে সেটা নির্ভর করে। এরপর হচ্ছে কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং এর ক্ষেত্রে এখানে রিসার্চার তার সুবিধা অনুযায়ী পপুলেশনকে হোমোজেনাস কোটার মধ্যে ভাগ করে থাকেন। যেমন একটা স্টাডিতে 50% স্যাম্পল নেওয়া হচ্ছে চিলড্রেন থেকে আর 50% স্যাম্পল নেওয়া হচ্ছে অ্যাডাল্ট থেকে। তাহলে এখানে 2 রকমের কোটা পাওয়া গেল, একটা চিলড্রেন আর একটা হচ্ছে অ্যাডাল্ট। এরপর আরেকটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এখানে একটা স্যাম্পল নিয়ে তার রেফারেন্স, তার পরিচিত অথবা তার কাছ থেকে খোঁজ নিয়ে, মানে যে কোনো একটা রেফারেন্স নিয়ে সেখান থেকে অনেকটা চেইন রিয়াকশনের মতো এখান থেকে স্যাম্পল নেওয়া হবে। মানে আমি একজনকে স্যাম্পল হিসেবে নিব, তাকে বলবো যে আপনার পরিচিত আর কে আছে, অথবা রেফারেন্স যাব, সে আমাকে বলবে আচ্ছা আমার এই আছে, এই ক্যারেক্টারিস্টিক্স এর এই, আপনি একে স্যাম্পল হিসেবে নিতে পারবেন। এবং এইভাবে আস্তে আস্তে 1 জন 2 জন করে বাড়তে বাড়তে ছোট স্যাম্পল থেকে আমি অনেক বড় একটা স্যাম্পল পাবো রেফারেন্সের ভিত্তিতে। মানে ইউনিট ডিজায়ার্ড স্যাম্পল সাইজ আমি খুব ইজিলি পেয়ে যাব। যেমন এটাকে কেন স্নোবল বলা হয়, কারণ হচ্ছে একটা স্নোবল বরফ যখন গড়াতে থাকে বরফের উপর, তখন প্রথমে সে ছোট থাকে, এরপর গড়াতে গড়াতে সে বড় হয়ে যায়। তেমনি এখানেও স্যাম্পল সাইজ প্রথমে ছোট থাকে, এরপর আস্তে আস্তে রেফারেন্সের ভিত্তিতে সেটা বড় হতে থাকে। সেজন্যই এটাকে স্নোবল স্যাম্পলিং বলা হয়। আমাদের যে
স্যাম্পলিং টেকনিক আছে, আশা করি এর মধ্যে পড়লেই হয়ে যাবে। স্যাম্পলিং টেকনিকে আর বেশি কিছু লাগবে না। অসংখ্য ধন্যবাদ আপু আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখতে দেখতে কখন যে বায়োস্ট্যাটিস্টিক্স টপিকটি শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এত সুন্দরভাবে বুঝিয়েছেন, আসলে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আমরা যারা জুনিয়র আছি আমরা অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো আপু আপনার কাছে। যারা আমরা সেকেন্ড ক্লাস পরীক্ষার্থী আছি, আশা করি তোমাকেও অনেক থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপু। যারা সেকেন্ড ক্লাস পরীক্ষার্থী আছি, ইনশাআল্লাহ আমরা এই সেশনটির মাধ্যমে আমাদের সব রকমের কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবো। এবং আপু এত সাবলীল ভাবে বুঝিয়েছেন যে এরপরে আর কোনো কনফিউশন থাকারই কথা না। আপু অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এত সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য। দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই পরের সেশন গুলোতে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করবেন এবং আপনাদের সব রকম কনফিউশন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে আমরা আমাদের এই লাইভ সেশনটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আপনিও ভালো থাকবেন এবং আমাদের সাথে পরবর্তী সেশনগুলোতে জয়েন করবেন ইনশাআল্লাহ। আপু ইনশাআল্লাহ। তাহলে সেশনটি শেষ করে দেন আপু। আচ্ছা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম।